গল্পটা খালি একবার ভাবুন, এক রাজার 60,000 ছেলে, এক ঋষির কোপারলে 60,000 ছেলে স্পট ডেড। ব্যাপারটা কি রকম আশ্চর্য ব্যাপার না? আর আমি এসছি না, এবারে কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো গঙ্গাসাগর ব্যাপারটা বোঝা যাচ্ছে। জানতে হবে অনেক প্রশ্নের উত্তর, তাই চললাম এখানে। প্রথম প্রশ্ন, একটা লোকের 60,000 ছেলে কি করে হয়? দ্বিতীয় প্রশ্ন, তারা নাকি স্বাভাবিকভাবে জন্মায়নি, জন্মেছিল গর্ভপিণ্ডের আকারে, মানে আমাদের ডাক্তারি ভাষায় যাকে বলে মোলার প্রেগনেন্সি। এই মিলন তীর্থ গঙ্গাসাগর, পর বাস দাঁড়িয়ে আছে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর। ভেতরে গিয়ে দেখি কিরকম ব্যবস্থা আছে। তাই এইসব অদ্ভুতুরে প্রশ্নের উত্তর জানতে দুই ডাক্তার বন্ধুতে মিলে চললাম এই তীর্থে। আর চাটনি পাপড় আছে সাথে আবার। আর গেছি একদম সাধারণ ভাবে, নিজেদের গাড়িতেও নয়, কোনো লাক্সারিয়াস ভাবেও না, খুব সাধারণ ভাবে। আচ্ছা, 30 টাকা থেকে 500 টাকা অবধি সমুদ্র পূর্ণ করতে যাচ্ছি বলে কথা, কষ্ট তো করতেই হবে। তাহলে চলুন যাই সবাই একসাথে গঙ্গাসাগর। গুড মর্নিং। আজ 1 জানুয়ারি 2025। আমরা চললাম গঙ্গাসাগর। এমনি তো প্রচলিত রুট শিয়ালদা হয়ে বাই ট্রেনে যাওয়া যায় কাকদ্বীপ বা নামখানা নেমে। আমরা একটু অফবিট রুটে যাওয়ার চেষ্টা করছি। আমরা দক্ষিণেশ্বর থেকে স্প্ল্যানেট যাব, স্প্ল্যানেট থেকে বাসে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টেট ট্রান্সপোর্টের বাসে কি করে যাওয়া যায় এই রুটটা এদিক থেকে বলার চেষ্টা করছি। তা চলুন আমরা টিকিট কেটে এবার স্প্ল্যানেট যাই দক্ষিণেশ্বর থেকে, বাকিটা সেখান থেকে দেখাচ্ছি। আরেকটি ভাবেও গঙ্গাসাগর যাওয়া যায়, সেটি হলো আমাদের হাওড়ার মিলেনিয়াম পার্কের জেটি থেকে গঙ্গাসাগরের ক্রুজ ছাড়ে, সেটা ডায়মন্ড হারবার থেকেও অ্যাভেল করা যায়। এইভাবেও যারা 2-2.5 ঘন্টায় যেতে চান জলপথেও যেতে পারে। আমরা স্প্ল্যানেট মেট্রো থেকে বেরিয়ে স্প্ল্যানেট এই সামনেই বাস স্ট্যান্ড, স্প্ল্যানেট বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা চাও খাওয়া হয়নি, একটু চাটা খেয়ে এইখান থেকে কাকদ্বীপের বাস ধরবো। এই ভেতরই বাস স্ট্যান্ড, এখান থেকে ডাইরেক্ট এক বাসে চলে যেতে পারবো কাকদ্বীপ। চা খাওয়া শেষ করে বাস স্ট্যান্ডে ঢুকছি, ঢুকতেই দেখি একটি নামখানার বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে আস্তে আস্তেই হট করে দেখি একটা নামখানার বাস বেরিয়ে যাচ্ছে। দুজনে মিলে দৌড়ে বাসে উঠে পড়েছি। লাগ খুব ভালো, এসে একদমই ওয়েট করতে হয়নি, দুজনে পাশাপাশি বসে সামনেই সিট পেয়ে গেছি। একদম এক বাসে কাকদ্বীপ। দেখি এবার ভাড়া কত নেয়। টিকিট কেটে মোটামুটি ঘন্টা 3 লাগবে এখান থেকে। ধর্মতলা থেকে কাকদ্বীপ নতুন রাস্তার মোড় অবধি ভাড়া 72 টাকা। সকালবেলা যাত্রার মাঝে খাওয়া না হলে শুধু চা খেয়ে তো দিন চলে না। ওই জন্য অনুপম দা বাড়ি থেকে কেক নিয়ে এসছে, কেক আর বাদাম, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্ট করি, করে এবার আগে ওই তখন আপনার সঙ্গে। এক্ষেত্রে যা দেখলাম, বাসের সম্ভাব্য যাত্রাপথ হলো আলিপুর চিড়িয়াখানা হয়ে একবালপুর, মমিনপুর, তারাতলা, বেহালা চৌরাস্তা, শখের বাজার, ঠাকুরপুকুর, জোকা, পৈলান, বিষ্ণুপুর, আমতলা, সরিষা আশ্রম, ডায়মন্ড হারবার, কুলপি হয়ে নতুন রাস্তার মোড়। এই নতুন রাস্তার মোড় থেকেই টোটো করে আমরা লট নাম্বার 8 বা সাগরদ্বীপে যাওয়ার ভেসেল ধরতে পারবো। শহর কলকাতা থেকে বেরোতেই বাস যেন রকেটের স্পিডে ছুটতে লাগলো। এই পুরো যাত্রাপথটি বেশ আরামদায়কই ছিল, বাস বেশ ফাঁকাই। সবচেয়ে ভালো লেগেছে ডায়মন্ড হারবারের কাছে গিয়ে তার ডায়মন্ড হারবারের যে রিভার সাইড আছে ওই জায়গাটি। ঠিক 3.5 ঘন্টা পর 12:30 নাগাদ আমরা নামলাম এই যাত্রাপথের নতুন রাস্তার মোড় নামে একটি জায়গায়। এই মোড় থেকেই টোটো করে আমরা জনপ্রতি 20 টাকার বিনিময়ে চলে গেছিলাম কাকদ্বীপের লট নাম্বার 8-এ। এই লট নাম্বার 8 থেকেই ভেসেল ধরতে হয় ওপারে গঙ্গাসাগর বা কচুবেড়িয়া যাওয়ার জন্য। সমস্ত যাত্রাপথটি বেশ সুন্দর। সুন্দর মসৃণ পথে টোটোতে করে 15 মিনিটেই পৌঁছে গেলাম কাকদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ বা লট নম্বর 8 এর কাছে। এই হলো কাকদ্বীপের ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রমের চূড়া দেখা যাচ্ছে, আর এই হচ্ছে লট নম্বর 8-এ যাওয়ার রাস্তা।
এই 8 নম্বর লটে যাওয়ার গেটের রাস্তাটা, এখানে নেমে এই ভারত সেবাশ্রম সংঘ সামনেই, এখানে নেমেই আমরা এবার 8 নম্বর ঘাটে যাব। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। চলুন যেতে যেতে দেখি কি হয় আর কতটা লাইন আছে। কাউন্টার থেকে আমরা ভেসেলে করে ওপারে যাওয়ার জন্য জন প্রতি 9 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। হ্যাঁ, এই অভিক টিকিট কেটে নিয়েছে। টিকিট কেটে এবার আমরা ভেসেলে ওঠার জন্য ওই টিকিট চেকিং পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে বোধহয় 1:30টার ভেসেলে আমরা যেতে পারবো। গিয়ে দেখি কি অবস্থা হয়ে রয়েছে, লাইন টাইন আছে কিনা। লট নাম্বার 8-এর ঘাটে টিকিট চেকিং করে আমরা ভেসেলের জন্য যাচ্ছি। ভেসেলে বিরাট লাইন, দেখি কি অবস্থা। চলুন তাড়াতাড়ি গিয়ে লাইনটা দিই। লাইনে দাঁড়িয়ে আছি আমি আর অভিক। চারদিকে শুধু লোক আর লোক। এতক্ষণ যে ফাঁকা আরামে এসছি না, এবারে কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো গঙ্গাসাগর ব্যাপারটা বোঝা যাচ্ছে, তাই তো? একদম পুরো গঙ্গাসাগর অ্যাম্বিয়েন্সটা ফিল করা যাচ্ছে। এই যেন এক ধর্মীয় আবেগকে কেন্দ্র করে মহামানবের মিলন ক্ষেত্র। ভারতবর্ষের সমস্ত প্রভিন্সের লোকই খুঁজলে বোধহয় আপনি এখানে পাবেন। ইউপি, বিহার, রাজস্থান, বোম্বে, কত না লোকের সাথে আলাপ পরিচয় হলো। ভেসেলে এবার ওঠার তাল। এই ভেসেলে আমরা উঠলাম। বসার জায়গা বোধহয় পাবো না, দাঁড়িয়ে যেতে পারলেই অনেকটাই। লট নাম্বার 8 থেকে ছেড়ে দিয়েছে, ভেসেল ছেড়ে দিয়েছে। এই আমরা উঠে একদম ধারে দাঁড়িয়ে পড়েছি। একটা কথা, মানে আজকে কিন্তু আমাদের গঙ্গাসাগর আসা কপালে ছিল। হ্যাঁ, উঠতে দেরি হয়ে গেছিল ঠিকই, কিন্তু দেখো বাকি কোথাও ঠেকিনি। প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর হয়ে গেছে। এসেই রানিং বাস পেয়ে গেছি, এসেই টোটো, এসেই ভেসেল। একটা কোথাও সময় নষ্ট হয়নি। আর যারা কার নিয়ে আসবে তাদের এই শিপগুলোতে উঠতে হবে। এই শিপগুলোতে তারা উঠবে, এই মানে এই ফেরিগুলোতে। ওইটা দিয়ে আসবে বোধহয় না? হ্যাঁ, এইদিকে পেছন দিকে লাগানো হয়। ঠিক আছে, ওইদিকে ঘাট আছে, ওই দিকের ঘাটে লাগানো হয়। ওই সাদা নীল সাদা যে বিল্ডিংটা আছে তার পাশে ঘাট আছে, ওখানে লাগানো হয়। ওখান থেকে গিয়ে এবার গাড়িগুলো তুলে ও আবার পারাপার করে। এই গঙ্গাসাগরে আসলে বোঝা যায় কেন সাগর বলে গঙ্গাসাগরকে। আসলে ভাগীরথী নদীতে মোহনায় পড়েছে, কিন্তু এখানে কোনো মানে দিক দিগন্ত দেখা যাচ্ছে না, এপার ওপার দেখা যাচ্ছে না। এখানে এপার ওপার দেখা যাচ্ছে না। ছোট্ট একটা নৌকা যাচ্ছে। লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ঘাটের দিকে যাচ্ছে ভেসেল। আর ভেসেলে ভিড়টা দেখুন, এখনো সেরকমভাবে বলছে ভিড় হয়নি। 10 তারিখ থেকে তো স্নান, 10 তারিখ থেকে হয়তো আরো ভিড়টা বাড়বে। ভেসেল জেটি থেকে মিনিট 5 চলার পরই আমাদের পথের সাথী হলো বেশ কিছু সিগাল। বিভিন্ন লোক লঞ্চ থেকে তাদের খাবার দিচ্ছে, আর সিগালের দল দূর থেকে উড়ে সেগুলো হুটোপুটি করে খাচ্ছে। ভারী মজার দৃশ্য এটি। দেখতে দেখতে আপনার মন ভালো হয়ে যাবে। পাশ দিয়ে এই সময় দেখলাম একটি ওয়াটার অ্যাম্বুলেন্স যাচ্ছে। এইসব দেখতে দেখতে কখন যে 40 মিনিট কেটে গেছে আর কখনই যে এবারে এসে পৌঁছেছি খেয়ালই করিনি। ওই দূরে দেখা যাচ্ছে কচুবেড়িয়া ঘাট, সংহতি তীর্থ বা মহামানবের মিলন তীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে এসে নামলাম, এই মিলন তীর্থ গঙ্গাসাগর। আর আমরা এসছি এই ভেসেলটায়, এই যে এইদিকে নামছে এই ভেসেলটা আমরা এসছি। এবার আমরা এই জেটি দিয়ে উপরে চলে যাব। ঘাট থেকে ভিড় ঠেলে বেরোতে গিয়েই দেখি পাশে আরেকটি লাইন। এনারা কচুবেড়িয়া থেকে ভেসেলে করে কাকদ্বীপ যাবেন। ধীরে ধীরে ভিড় ঠেলে আমরা এগোতে লাগলাম। সাগর মেলা উপলক্ষে গঙ্গাসাগর কিন্তু বেশ সেজে উঠেছে। অ্যাডমিনিস্ট্রেশনও খুব সতর্কভাবে সবকিছু সামলাচ্ছে। আর্মির গাড়ি, পুলিশের গাড়ি, সমস্ত কিছু পরপর জিপও রাখা আছে। এইটা কচুবেড়িয়া পয়েন্ট। এখানে এসে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, এখানে প্রচুর খাওয়ার হোটেলও আছে, নিরামিষ খাওয়ার হোটেলও এখানে প্রচুর আছে। এখান থেকে খেয়েই কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবার আমরা এখান থেকে ম্যাজিক গাড়ি বা টোটো, অটো যা পাই সেটা করে চলে যাব। এই যে দেখছেন এই ভ্যানগুলো বাসে, যেখানে সাগরের বাসে যায় সেখান থেকে সেখানে নিয়ে যাবে বাস স্ট্যান্ড অবধি। এগুলোর ভাড়া বলছে 10 টাকা। আর ডাইরেক্ট আমরা টোটো দেখলাম
সেগুলো এমনি সময় 60 টাকা ভাড়া, এখন বলছে 100 টাকা। একদম ইয়ে লাগিয়ে দিয়েছে গায়ে, ওই পোস্টার লাগিয়ে দিয়েছে 100 টাকা করে ভাড়া। আর এখন আমরা চলে এসেছি সাগর বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করেও যাওয়া যায়। এই কচুবেড়িয়া ঘাট থেকে 300 মিটার মতো হবে এসেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এখান থেকেই সাগরের বাসগুলো ছাড়ে। এখানে বাস, অটো, ম্যাজিক গাড়ি পর পর সংশোধন দাঁড়িয়ে। মেলা উপলক্ষে সাগর পুরো সেজে উঠেছে। সম্প্রশাসনের ব্যবস্থা বেশ ভালো এবং খুব সুন্দরভাবে সব কিছুর অ্যারেঞ্জ করা হয়েছে। আর যারা বাসে যেতে পারবেন মোটামুটি শক্ত সামর্থ্য, তাদের উল্টোপাল্টা ভাড়া দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। পরপর বাস আছে। এখান থেকে বাস স্ট্যান্ডও একদম কাছে। আর্মির গাড়ি ওখান থেকে চট করেই পেয়ে যাবেন। ইতিমধ্যে এক ম্যাজিক ভ্যানের ড্রাইভারের সাথে কথা বলে 50 টাকার চুক্তিতে সাগরে যাব ঠিক করলাম। আমরা সামনে বসে পড়ি। হ্যাঁ, তো দুজন বসে সামনে। হ্যাঁ, বাস এই তো 50 টাকা। আর এমনি তোরা রিজার্ভে গেলে কততে নিস? 700 টাকা রিজার্ভ। 700 আপ ডাউন না? আপ ডাউন 1400। আপ ডাউন 1400। এক ফিরে 700। মালটা এ কোলে নিয়ে বসে মাল উপরে উঠে দিয়েছিল। উপরে উঠে যাও, একটা উঠেছে, এটা উঠেছে। ওরে পড়ে যাবে না তো? তাই কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে সাগর সঙ্গম বা কপিলমুনির আশ্রম প্রায় 30 কিলোমিটার। এখন দেখলাম রাস্তা বেশ সুন্দর করে বাঁধানো। এই রাস্তা দিয়েই প্রায় 40 মিনিট চলার পর আমরা এসে পৌঁছালাম গঙ্গাসাগর 1 নম্বর বাস স্ট্যান্ডে, যেখানেও মেলার প্রস্তুতি চলছে পুরোদমে। ম্যাজিক গাড়িতে কচুবেড়িয়া থেকে আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডটা। এটা গঙ্গাসাগর 1 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকেই আমাদের এবার থাকার জায়গায় যেতে হবে। আমরা এখানে একটি আশ্রমে বুক করেছি, চলুন গিয়ে দেখাচ্ছি সেটা কোথায়। আর এইখানেই পাশে আপনার এখানে টোটো স্ট্যান্ড। আর ওই দিকটায় একটু ক্যামেরাম্যান ওদিকটা দেখাও, ওদিকটা হচ্ছে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড। এই জায়গা থেকেই এসে ছেড়ে দেবে কচুবেড়িয়া থেকে। তারপর আপনাদের যেখানে যা বুক আছে বা আপনারা যেখানে থাকবেন এবার খুঁজে সবটা নিতে হবে। আজকে আমাদের এই থাকার 2 দিনের থাকার জায়গা এই নিগমানন্দ, স্বামী নিগমানন্দ সারস্বত আশ্রম। এখানে আমরা 2 দিন থাকবো। চলুন ভেতরে গিয়ে দেখি কিরকম ব্যবস্থা আছে। এই আমরা স্বামী নিগমানন্দ আশ্রমের ভেতরে যাচ্ছি। আমাদের ঘর দেবেন, নিয়ে যাচ্ছে। এই সামনে আশ্রম বিল্ডিং, নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। বিল্ডিং ভেতরে কাজ হচ্ছে এখনো। এই নতুন বিল্ডিং, একদম কাজ চলছে। এই আমাদের আজকে থাকার ঘর। এই নিগমানন্দ আশ্রমে আমরা খুব স্বল্প মূল্যে রুমটি পেয়েছিলাম। রুমটিতে মোটামুটি থাকার সমস্ত ব্যবস্থা, একটি খাট, ডবল বেডেড খাট, বালিশ, কম্বল, মশারি, যা যা লাগে মোটামুটি সবই ছিল। বাথরুম টাথরুমও বেশ পরিষ্কার ছিল। গিজার টিজারও দেওয়া আছে ঘরে, স্নান করার অসুবিধা হবে না। মোটামুটি একদিন তীর্থযাত্রার পক্ষে ভালোই। কমোড, বেসিন খারাপ না। শাওয়ার টাওয়ারও দেওয়া আছে। গঙ্গাসাগরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। তাই সেদিন আর আশ্রমে খাবার পাইনি। তাই দুপুরের খাবার খুঁজতে ব্যাগটা রেখেই বেরিয়ে পড়েছিলাম। বেরোতে বেরোতে দেখি এক জায়গায় খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে। ওহ, সে কি গন্ধ! খুব ভালো গন্ধ ছাড়ছে, মানে একদম খিদেটা না চনমনিয়ে উঠলো। খানিকটা গুড় খাবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু তখন তো গুড় জাল দেওয়া হচ্ছে, তার গুড় পাবো কি করে? তাই কাছাকাছি একটা হোটেলে ঢুকে পড়লাম। যে হোটেলটিতে ঢুকেছিলাম তাতে সবজি ভাত 60 টাকা। গঙ্গাসাগরে এসে আমরা পৌঁছেছি প্রায় 3টে। নিগমানন্দ আশ্রমে রুম নিয়ে মহারাজদের জিজ্ঞেস করলাম প্রসাদের কথা। এখন আর পাওয়া যাবে না, খুব অবেলা হয়ে গেছে। প্রায় 4টে। কাছাকাছি একটি হোটেলে ভারত সেবাশ্রমের উল্টো দিকে আমরা এই সবজি ভাত নিলাম। 2 রকম তরকারি, আলু ভাজা, ডাল দিয়ে 60 টাকা। আর সাথে ডিম দিতে বলেছি, দেখা যাক। আর চাটনি পাঁপড় আছে সাথে আবার। হোটেলে খাওয়া শেষ করে এক ছুট্টে চলে এলাম মন্দির চত্বরে।
মন্দির চত্বরে ঢোকার সময় দেখি দুধারে প্রচুর নাঙ্গা সাধুরের আখড়া। তাদের দেখতে দেখতে আস্তে আস্তে আমরা চলে এলাম মন্দির চত্বরে। এবার আপনাদের গঙ্গাসাগর মেলার সম্বন্ধে কিছু তথ্য দিই। এখানে যে মেলাটি প্রতি বছর হয় তা ভারতের সর্ববৃহৎ ধর্মীয় মেলা কুম্ভ মেলার ঠিক পরেই এর স্থান, মানে দ্বিতীয়। 2023-এর তথ্য অনুযায়ী প্রায় 65 লাখ মানুষ সাগর সঙ্গমে ডুব দিয়ে এই কপিলমুনির আশ্রমে পুজো দিয়েছেন। তাহলে আসুন এবার জানি কেন গঙ্গার সাগরে স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়াটা এত পবিত্র মনে করা হয়। এই ঘটনাক্রম জানতে গেলে আমাদের বেশ কিছুটা প্রাচীনকাল থেকে তথ্য জেনে আসতে হবে। এখানে দুটো জিনিস খুব প্রধান, এক এই কপিলমুনির আশ্রম এবং এই কপিলমুনিকে আর গঙ্গা সাগরে মিলেছে কেনই বা এই জায়গাটি এত পবিত্র। প্রাচীনকালের তথ্য অনুযায়ী প্রাচীন ভারতে মহর্ষি কর্দম নামে এক মহাঋষি ছিল। এই কর্দম ঋষি হলেন এইখানে যে এখন পূজিত হন কপিলমুনি তার পিতা। এই কর্দম ঋষি হলেন ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার ছায়া থেকে তৈরি হওয়া পুত্র। প্রবল তপস্বী কর্দম ঋষি ছিলেন আবার ভগবান বিষ্ণুরও পরম ভক্ত। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বর দেন কোনো সময় উত্তরকালে তিনি তার সন্তান হয়ে জন্মাবেন। আর কিছুকাল পরে এই প্রবল তপস্বী মহর্ষি কর্দমের সাথে বিবাহ হয় সমগ্র মানব জাতির পিতা তথা মনু সংহিতার রচয়িতা মনু ও তার স্ত্রী শতরূপার পুত্রী দেবাহতীর সাথে। এই দেবাহতী এবং মহর্ষি কর্দমের পুত্রই হলেন এই আমাদের বর্তমানের কপিলমুনি। ইনি মহান তপস্বী, তেজজ্ঞ ও সাংখ্য দর্শনের প্রবণতা। ভারতের যে স্বরদর্শন আছে তার মধ্যে সাংখ্য দর্শন এনার হাতেই পরিমার্জন ও পরিবর্ধন লাভ করে। এমনকি ভাগবত পুরাণ অনুসারে ইনি ভগবান বিষ্ণুকেও নাকি এই সাংখ্য দর্শনের দীক্ষা দিয়েছিলেন। তা এতক্ষণ ধরে তো সব ঠিক ছিল, তা এর মধ্যে আবার সগর রাজা তার 60,000 পুত্রকে কপিলমুনি মেরে ফেলেছিলেন, এই ঘটনাটা এলো কোত্থেকে? ঘটনাটা এরকম যে মহর্ষি কপিলের সমসাময়িক আর্যাবর্তে তখন রাজত্ব করছেন সাগর রাজা। এই সাগর রাজা ছিলেন রঘুবংশের ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ। এনার দুই স্ত্রী কেশিনী আর দ্বিতীয় ভগবান গরুর পক্ষীরাজ গরুরের বোন সুমতি। এদের কোনো সন্তান হচ্ছিল না। মহর্ষি ভৃগুর বরে এদের সন্তান লাভ হয়। প্রথমা স্ত্রী কেশিনী জন্ম দেন অসামঞ্জস্য বলে একজন পুত্র সন্তানের ও দ্বিতীয় স্ত্রী সুমতি জন্ম দেন একটি গর্ভপিণ্ডের। ভগবান গরুরের পরামর্শে এই গর্ভপিণ্ডটি ফেলে না দিয়ে একে 60,000 ভাগ করে 60,000 ঘৃতভাবিত পাত্রে রেখে ধাত্রীমায়েরা লালন পালন করেন এবং এইভাবেই সগর রাজার 60,000 এক ছেলের উৎপত্তি। সগর রাজা 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন পুরো পৃথিবীতে তার রাজত্ব কায়েম করার জন্য। আর একটি বার মানে 100 বার করলেই তিনি সারা ভূলোকের অধিপতি হতে পারতেন। এই ক্ষমতা একমাত্র স্বর্গের রাজা ইন্দ্রের ছাড়া কারো ছিল না। তাই ইন্দ্র ছলছাতুরি করে ওই অশ্বমেধের ঘোড়া চুরি করে লুকিয়ে রাখে কপিলমুনির এখানের আশ্রমে। ব্যাস, ঘোড়া কই রাজা তার 60,000 ছেলেকে পাঠিয়ে দিলেন এখানে। সেই 60,000 ছেলে এখানে এসে দেখে কপিলমুনির আশ্রমে ঘোড়া। তারা তো রেগে গিয়ে কপিলমুনিকে গালমন্দ করছে, চোর বলছে। কপিলমুনিও গেলেন রেগে, গিয়ে তৎক্ষণাৎ অগ্নিদৃষ্টিতে ভস্ম করে দিলেন 60,000 ছেলেকে। খবর গেল রাজা সগরের কাছে। তিনি তার অন্য ছেলে অসামঞ্জস্যকে পাঠালেন, কিন্তু অসামঞ্জস্যের কথায় মুনির মন গলল না। ক্রমান্বয়ে অসামঞ্জস্যের ছেলে অংশুমান, তার ছেলে দিলীপ এবং তার ছেলে মানে সগর রাজার পৌত্র ভগীরথ কপিলমুনি ও প্রজাপতি ব্রহ্মার তপস্যা আরম্ভ করেন। তার তপস্যা এরা সন্তুষ্ট হন এবং ব্রহ্মা বলেন যে তুমি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনো। গঙ্গার পবিত্র স্পর্শে এই সগর রাজার 60,000 ছেলে বেঁচে উঠতে পারে। এবার এখানে একটু মা গঙ্গার পরিচয় জেনে নিই। মা গঙ্গা হলেন পর্বতরাজ হিমালয় ও সুমেরু পর্বতের মেয়ে মিনার দুই কন্যার একজন। প্রথম কন্যা উমা, যিনি কিনা শিবের ঘরণী মা দুর্গা, আর দ্বিতীয় কন্যা হচ্ছেন গঙ্গা। এই গঙ্গা আগে স্বর্গে ছিলেন। তা ভগীরথ খবর পেলেন গঙ্গার স্পর্শে এরা বাঁচবে, সে ছুটেছে এবার স্বর্গে গিয়ে মা গঙ্গাকে সন্তুষ্ট করে যখন সে আনবে তলায় মর্তে, তখন মা গঙ্গার এই খরস্রোতা রূপ কে ধারণ করবে? ধরণীর পক্ষে তো ধারণ করা সম্ভব না। তখন মহাদেব তার জটায় গঙ্গাকে আবদ্ধ করলেন, করে গঙ্গার এই খরস্রোতা ধারাকে 7 ভাগে ভাগ করলেন। লাদিনী, প্লাবনী, নলিনী এই 3টি শাখা পশ্চিম দিকে প্রবাহিত হলো। সুচক্ষু, সীতা ও সিন্ধু এই 3 স্রোত পূর্ব দিকে প্রবাহিত হলো এবং একটি বিশুদ্ধ নির্মল শান্ত স্রোত ভগীরথের রথের পেছনে মর্তের দিকে ধাবিত হলো এবং এই ভগীরথের মর্তের পিছনে এসেই এই
সাগর সঙ্গমে গঙ্গা মিলিত হলো ভাগীরথী নামে বঙ্গোপসাগরের সাথে। স্পর্শে সাগর রাজা সন্তান পুনর্জন্ম লাভ করে। তাই এইখানে ডুব দিয়ে স্নান করলে জন্ম মৃত্যু এই আবর্ত থেকে মানুষ মোক্ষ লাভ করতে সক্ষম। তাই এখানে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার এত মাহাত্ম্য। মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গেছে খেয়াল নেই। প্রায় 7:30 বাজে। সমগ্র সাগর দ্বীপ এরকম আলোকমালায় সজ্জিত, চতুর্দিকে শুধু লাইটিং আর লাইটিং। আমরা এসব দেখতে দেখতে চলে এলাম আমাদের আশ্রমে। আশ্রমে রাত্রিকালীন আহার, রুটি, সবজি, বেগুন ভাজা, পাঁপড় আর মিষ্টি খেয়েছিলাম 50 টাকার বিনিময়ে। খাওয়ার মোটামুটি ভালো। খেয়েই একদম সোজা রুমে নিদ্রা দেবীর কোলে। সকালে উঠে আবার চলে এলাম মন্দির প্রাঙ্গণে। তার আগে ভোরবেলায় স্নান করেছিলাম, খুব ঠান্ডা, কুয়াশায় কিছু দেখাও যাচ্ছিল না। এইবার সকালবেলা আমরা মন্দির প্রাঙ্গণ ও মন্দিরে কিভাবে পুজো দেওয়া যায় তৎসংলগ্ন ডালা আর্কেড ও মন্দিরের এই যে পৌরাণিক ঘটনা সেটার একটা ভাস্কর্য রূপ দিয়ে সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা আপনাদের ঘুরে দেখাবো। সাথে পাশেই আছে সুসজ্জিত কপিল সরোবর। এখানে বসারও ব্যবস্থা আছে। কপিলমুনি সরোবর এইটি, মাঝে সুন্দর একটি মা গঙ্গার মূর্তি। ঘুরে দেখতে ভালোই লাগবে। এবার চলুন যাই ডালা আর্কেডে, যেখান থেকে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী আপনারা কিনতে পারবেন। গঙ্গাসাগরে এলেন, স্নান করলেন, কিন্তু মাত্র পুজো দেবেন এরকম এখানে দেখলাম দক্ষিণেশ্বরের মতোই বেশ সুন্দর সুগঠিতভাবে ডালা আর্কেড তৈরি হয়েছে। আমরাও এখান থেকে পুজো নিয়ে দিলাম। এই দাদার সাথে কথা বললাম কিরকম থেকে কত টাকা অবধি ডালা পাওয়া যায়, সব উনি খুব সুন্দরভাবে বললেন আমাদের। আচ্ছা, আমাদের নর্মাল পুজো আছে 30 টাকার কাছ থেকে চালু, 30, 50, 100 যার যেতটা সক্ষম। এরপরে আছে বড় ডালি 200, 500 যার যেটা ইচ্ছা। আচ্ছা, মানে 30 টাকা থেকে 500 টাকা অবধি সমস্ত রকম পুজো আপনার কাছে অ্যাভেলেবেল? হ্যাঁ। আর পুজো দিতে তো এখানে খুব বেশি না, মন্দিরে কোনো দক্ষিণার কোনো চাপ নেই, যার যেটা সক্ষম সেটা দেবেন মন্দিরে। আমাদের গঙ্গাসাগরে এইটাই সিস্টেম রয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আর ডালা আর্কেডের সামনে এই ওপেন স্পেস অ্যাম্ফি থিয়েটার মতো একটা করা হয়েছে, যেখানে ভাস্কর্যের মাধ্যমে এই যে ভগীরথ যে স্বর্গ থেকে গঙ্গাকে মত্তে এনেছিলেন, তাছাড়া কপিল মুনির কাহিনী, সগর রাজার 60,000 ছেলের কাহিনী, সব এই পৌরাণিক কাহিনীটি ভাস্কর্যের মাধ্যমে এখানে বিভিন্ন মূর্তিতে এবং দেওয়ালে বিভিন্ন ছবির মাধ্যমে চিত্রিত করা হয়েছে। এই জায়গাটি আপনারা খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখবেন, তাহলে আমি যে ঘটনাক্রমগুলো বলেছি সেগুলো সব দেখতে পাবেন। এই যে সাগর রাজার মূর্তি, এখন আমরা এসেছি গঙ্গাসাগর 2025। এখানে থাকার ব্যবস্থা সরকারি উদ্যোগে যে কিভাবে চলছে, কিভাবে এই সমস্ত কাজকর্ম এগোচ্ছে সেগুলো দেখতে। এখানে কিছু হোটেল, কিছু ধর্মশালার খোঁজ আমরা আমাদের ব্লগে দিয়েছি। এছাড়াও সরকারের পক্ষ থেকে বিভিন্ন পুণ্যার্থীর জন্য যে অস্থায়ী শিবির তৈরি করা হয় সেগুলোর প্রিপারেশন এখানে চলছে এখন জোর কদমে। ওইদিকে কিছুটা হোগলা পাতার দিয়ে গার্ড করে ঘর বানিয়ে সেগুলো লোকজন আছে, সেখানে দেখলাম দরজা বন্ধ, ঢোকার এখন অনুমতি নেই। আর বাদবাকি সমস্ত মাঠগুলো জুড়ে প্রিপারেশন চলছে, প্রিপারেশন তুঙ্গে। দক্ষিণ 24 পরগনা পুলিশ এবং প্রশাসন
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ভালোই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে অস্থায়ী ক্যাম্পগুলো, এগুলোতে বায়ো টয়লেটেরও সুবিধা আছে এবং প্রস্তুতি দেখলাম বেশ ভালোই চলছে, প্রশাসন ভালোই কাজ করছে এক্ষেত্রে। স্নানের ঘাটের দিকে যেতে যেয়ে দেখি এক জায়গায় তিলক মাটি বানাচ্ছে। हिंदी में बोलिएगा तो। कभी जिज्ञेस कर हिंदी हिंदी। ये कैसे बनाते हैं आप लोग? इसका माटी आता है, गोपी चंदन है, हाँ गोपी चंदन, वहाँ से आता है। आने के बाद यहाँ पर जल मिला के इसको जो है सो बनाया जाता है। अच्छा अच्छा। ये येलो कलर कैसे आता है, हल्दी कलर कैसे आता है? ये कलर माटी ही आता है। अच्छा ये इसमें कलर नहीं मिलाया जाता है, माटी ही ऐसा आता है, गोपी चंदन है। अच्छा अच्छा जी ठीक ठीक ठीक। মন্দির থেকে আমরা যাচ্ছিলাম 2 নম্বর স্নানের ঘাটের দিকে, যেটি বর্তমানে সম্পূর্ণ ভেঙে গেছে। পথের দুধারে হাজারো বিকিকিনির জিনিস, বিভিন্ন দেবদেবীর মূর্তি, পুতুল, খেলনা, মেয়েদের সাজগোজের জিনিস, অনেক কিছু দেখতে পেলাম। এখন আমরা যাচ্ছি স্নানের ঘাটে। এবার যেখানে স্নানটা হয় আর কি, শাহী স্নানটা হয়, মেলার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। মেলার প্রস্তুতি তুঙ্গে, চারদিকে ড্রেজিং এর কাজ চলছে, ঘর বানানো হচ্ছে বিভিন্ন রকম থাকার জন্য, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেই নিয়েছি। এবার স্নানের ঘাটের দিকে আমরা এগিয়ে দেখি স্নানের ঘাটের কিরকম প্রিপারেশন। এই সেই 2 নম্বর ঘাট, যেটি বর্তমানে সম্পূর্ণ ভেঙে গেছে, খুব দ্রুত রিপেয়ার করছে। ড্রেজিং এর কাজ চলছে, সাথে পাড় বাঁধানো বালির বস্তা দিয়ে একদম তুঙ্গে, কাজ পুরো তুঙ্গে। এই হাইড্রা কনস্ট্যান্ট হাইড্রা কাজ করে চলেছে। কালকে রাতেও এসেছিলাম, তখনও কাজ হচ্ছে। কালকে প্রায় রাত্রি 10টার সময় এসেছিলাম আমরা, তখনও দেখেছি কিন্তু কাজ হচ্ছে। আর এই সেই অস্থায়ী ছাউনি বা হোগলা পাতার ঘর। এইখানে দেখলাম অনেকটা একটা ঘর পুরো তৈরি হয়ে গেছে, আমরা এর ভেতরে ঢুকে পড়লাম। হ্যাঁ, আমরা এখন গঙ্গাসাগরে যে অস্থায়ী ছাউনিগুলো তৈরি হয় সেরকম একটা হোগলা পাতার ঘরের মধ্যে দাঁড়িয়ে। বাইরে কিন্তু একদম এটা সাগরের ধারে, বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া, কিন্তু এই ঘরগুলোর ভেতরে কিন্তু একটু হাওয়া লাগছে না। ঘরগুলো দেখুন, এই হোগলা পাতা তো চারদিকে দেওয়াল করাই আছে এরকম, তারপর এই ওপরে দেখুন প্লাস্টিক দেওয়া আছে। এই যে ওপরে প্লাস্টিক দেওয়া আছে, যদি বৃষ্টি টিষ্টি হয় কিন্তু ভেতরে জল ঢুকবে না। আবার এই ধারের দেওয়ালেও দেখুন, এখান দিয়েও যাতে হাওয়া কম ঢোকে কালো প্লাস্টিক দেওয়া আছে। ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক, বেশ কমফোর্টেবল। আর তলায় হয়তো এই জায়গাগুলো হয়তো হোগলা পাতায় চাটাই দেওয়া হবে, এখনো তো রেডি হয়নি, এখনো কাজ চলছে। তখন কিন্তু মোটামুটি সাথে একটা কম্বল জোগাড় করে নিলে ভালোই কিন্তু গরম লাগবে, কষ্ট হওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই। প্রচুর বাইরের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী কিন্তু এখনো মেলা শুরু হয়নি, তার আগে থেকেই পুণ্যার্থীর ঢল কিরকম সেটা একবার আপনাদেরকে দেখাই। এগুলো এরা সব বাইরের রাজ্যের পুণ্যার্থী, দেখে বোঝা যাচ্ছে। দেখ, খালি পায়ে আমাদের আসাও সম্ভব না, সবাই বাইরের রাজ্যের। প্রচুর লোক, তবে মনে হয় কুম্ভ মেলার সাথে একই যোগে পড়ায় পুণ্যার্থী 2 জায়গায় ভাগ হয়েছে, কিছুটা কম। आप लोग कहाँ से हैं? आप लोग चलिए चलिए चलिए। आप लोग कहाँ से हैं अंकल जी? उज्जैन जिला से। उज्जैन जिला से। ओ MP। महाकालेश्वर हम लोग गए थे तो ठीक। তার মানে কুম্ভ মেলার লোকও কিছু এসছে, জানিস তো। অনেকে আবার এরকমও আছে যে গঙ্গাসাগরের ডুবটা দিয়ে কুম্ভতে চলে যাবে, এরকম আছে পুণ্যার্থীর লোক। ঘুরতে ঘুরতে চলে এলাম 4 নম্বর স্নানের ঘাটে। আমরা চলে এসেছি এখন স্নানের ঘাটের এন্ট্রান্সে। এগুলো সব তৈরি হচ্ছে, তাই তো? একদম দাদা, সমস্ত। কিন্তু এর আগেও যখন গঙ্গাসাগর এসেছি তখন যে লোকের ভিড় ছিল, এবারে ভিড় কম থাকলেও প্রশাসনিক তৎপরতা কিন্তু এবারে অনেক বেশি। এবছর তো স্নানটা পড়েছে বোধহয় 10 তারিখ থেকে 18 তারিখ, আর মেন স্নানটা মকর সংক্রান্তি পড়েছে বোধহয় 14 তারিখ, 14 জানুয়ারি। হ্যাঁ 14 জানুয়ারি 15 জানুয়ারি 2 দিন পড়েছে। সেই তুলনায় কিন্তু লোক এসছে, অনেক লোক কিন্তু আগে এসছে। হ্যাঁ, অনেক সাধু সন্ত সবাই এসছে প্রায়, তবে একটু ভিড়টা কমই মনে হচ্ছে। এবছর মেলার ভিড়টা একটু কম, কিন্তু ঘটনা হলে কি হবে যে উদ্দীপনা কিন্তু কমেনি। যারা এসছে তারা কিন্তু অস্থায়ী, দেখ গঙ্গার মূর্তি করা অস্থায়ী একটা ইয়ে করে, দান পাত্র আছে এখানে, দান পাত্র করেছে অস্থায়ী।
এখন একদম সাগরে যেখানে স্নান, যেখানে শাহী স্নানটা হয় সেই জায়গায় আমরা, এই দেখুন আশেপাশের লোক একদম উৎসাহ তুঙ্গে। আর এখন কিন্তু সকালে যে ঠান্ডাটা ছিল এখন কিন্তু আর সেরকম ঠান্ডা অনুভূত হচ্ছে না, কিন্তু এখন জলটা ঠান্ডা, সকালে জলটা ঠান্ডা ছিল না। সকালে কিন্তু জলটা একটু গরমই লেগেছিল। হ্যাঁ, এই দূর দূরান্ত মানে ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার। হ্যাঁ, তখন চান করে উঠে কাঁপবেন আর এখন নামার সময় কাঁপবেন, পার্থক্য এইখানে। হ্যাঁ, আর ওই যে সব স্নান করছে দূরে দূরে চলে গেছে, অনেকটা দূরে দূরে লোক চলে গেছে। আর ওইদিকে সব স্নান করে যারা টেস্ট চেঞ্জ করছে তাদের সব, আর ওইদিকে সব পাট্টার বাঁধানো, অনেক ওয়াচ টাওয়ার করেছে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, খুব সুন্দর করে ওয়াচ টাওয়ার করা হয়েছে প্রচুর। ওগুলো থেকে বোধহয় নজরদারি করবে। আর ওই দূরে বোধহয় কোস্ট গার্ডের নৌকা টৌকাও আছে। আর ওই যে মা গঙ্গার একটা অস্থায়ী মূর্তিও বানিয়েছে। জেটিতে যাব, বেনুবন জেটি থেকে। আমরা গতবার আসার সময় ছিলাম কচুবেড়িয়া জেটি থেকে, কাকদ্বীপ থেকে। আর এবার বেনুবন পার হয়ে নামখানা দিয়ে ট্রেনে যাব। বাসের এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখিয়েছি, আর ট্রেনের এক্সপিরিয়েন্সটাও দেখাবো নামখানা দিয়ে কীভাবে যাওয়া যায়। বেনুবন থেকে গঙ্গাসাগরে আসতে শুনলাম পার হেড 120 টাকা মতো করে নেয়। আমাদের যেহেতু সারাদিন ঘোরার পর টোটোটি বেনুবন ঘাটে পৌঁছে দিয়েছিল, তাই এক্স্যাক্ট রেট আমি বলতে পারলাম না। এ ঘাট দিয়ে পার হওয়ার কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা হলো এই ঘাটে যে নৌকোগুলো চলে সেগুলো ছোট, বড় বড় ভেসেল না, যার জন্য জোয়ার ভাটার সাথে জন্য অপেক্ষা করতে হয় না। আর মাত্র 100 জন হলেই এ ঘাট থেকে কিন্তু এই ছোট ছোট নৌকোগুলো ছেড়ে দেয়। এগুলো মোটর চালিত নৌকো। আর এই ঘাট থেকে ওপারে নামখানা জেটিতে যেতে পার হেড খরচা লাগে 40 টাকা। পরবর্তী পর্বে এই ঘাট থেকে পুরো যাত্রাপথটি আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, আর বিস্তারিত দেখিয়েছি গঙ্গাসাগরে থাকার বিভিন্ন রকমের বিভিন্ন বাজেটের হোটেল, ধর্মশালা ইত্যাদি। এছাড়াও আরেকটি ভিডিওতে দেখিয়েছি গঙ্গাসাগর মন্দির ছাড়া আপনারা এখানে আর কোন কোন 7টি দর্শনীয় স্থান ঘুরতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ জন্য কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।